নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আমরা যেই নামেই জানি না কেন, মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষক প্রসঙ্গে কি কি সুপারিশ করেছিল আলোচনা করুন। মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠন হয়? 1952 খ্রিস্টাব্দে, এবং তার রিপোর্টটি কবে পেশ করে? 1953 খ্রিস্টাব্দে। মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষাক্ষেত্রে যে অন্যান্য সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়ে ফেলেছি, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আমরা শুধু শিক্ষক সম্পর্কে কি কি সুপারিশ করেছিল, শিক্ষকরা কেমন হবে, শিক্ষক নিযুক্তি কিভাবে হবে, আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। শিক্ষার অন্যতম মূল উপাদান হল শিক্ষক। শিক্ষক হলেন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার কারিগর। শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সহচর্যে ও দক্ষতার একটি সুপরিকল্পিত ও সুসংহত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে বলে মাধ্যমিক শিক্ষা কমিশন মনে করে। তাই এই কমিশন মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করার উদ্দেশ্যে এবং তৎকালীন শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে নিম্নলিখিত সুপারিশগুলো করেছিল। কি কি সুপারিশ করেছিল? 1 নাম্বার, শিক্ষক নির্বাচন ও নিয়োগের নীতি। কিভাবে শিক্ষক নির্বাচন করা হবে? শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে যথাসম্ভব শ্রম নীতি অনুসরণ করতে হবে এবং সাবধানতার সঙ্গে উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এখনকার মতো কিন্তু আগে অত কঠিন ব্যবস্থা ছিল না, কারণ সেই সময় শিক্ষার হারও কম ছিল, এত হায়ার স্টাডিজ করার স্টুডেন্টও কম ছিল। এখন যেমন টেট, এসএলএসটি বিভিন্ন ধরনের এক্সাম আছে, তারপরে ইন্টারভিউ, তারপর অ্যাকাডেমিক স্কোর মিলিয়ে সব কিছু দেখে যোগদান করা হয়। সেই সময় কিন্তু এতটা কঠিন ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে কঠিন হয়েছে, কম্পিটিশন বেড়েছে। আগে দেখা হতো শিক্ষার্থীরা কতটা উচ্চশিক্ষা সম্পন্ন, কতটা নাম্বার পেয়েছে, তার ভিত্তিতে বিশেষ করে শিক্ষকতার লাইনে কিন্তু যোগ দিতে হতো। ম্যানেজিং কমিটি ছিল অনেক ক্ষেত্রে। 2 নাম্বার, যোগ্যতা অনুযায়ী বেতন প্রদান। শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন প্রদান করতে হবে। এটা প্রধান হয়ে গেছে, এটা প্রদান হতো। শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন প্রদান করতে হবে, বেতন জীবন ধারণের মান উপযোগী হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি নিয়োগ করতে হবে। 3 নাম্বার, অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি। জীবন জীবিকার স্বার্থে এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার উদ্দেশ্যে শিক্ষকদের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমা প্রভৃতি সুবন্দোবস্ত করতে হবে। 4 নাম্বার, এখন কিন্তু এই বিষয়গুলো আছে, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, জীবন বীমা, এগুলো কিন্তু বর্তমান শিক্ষকদের কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়। যদিও পেনশন সরকারে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আওতায় পেনশন এখনও পর্যন্ত আছে, অদূর ভবিষ্যতে কী হবে জানি না, হয়তোবা আমরা শেষ জীবনে পেনশন হয়তো পাবো, কি হয় দেখার বিষয়। 4 নাম্বার, স্বাস্থ্য পরীক্ষা। কর্মরত শিক্ষকদের জন্য বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু করতে হবে। 5 নাম্বার, গৃহ শিক্ষকতা নিষিদ্ধ। বিদ্যালয়ে শিক্ষকদের গুণগত মান উন্নত করার জন্য কমিশন গৃহ শিক্ষকতা নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। গৃহ শিক্ষকতা যদি করে স্কুলে সময় কম দিতে পারে, বা আর্থিক লোভের কারণে শিক্ষকরা অনেক কিছু উল্টোপাল্টা কাজও করতে পারে। মাঝে মাঝে তো আমরা খবর পাই যে এখন হাই স্কুলে যেমন প্র্যাকটিক্যালগুলো আছে 20 নাম্বারের প্রজেক্ট যেগুলো বলে, সেই টিচারদের কাছে না পড়লে প্রজেক্টের নাম্বার ভালো মতো দেয় না। অনেক কিছু সমস্যা আছে গৃহশিক্ষকতা নিয়ে। প্রশ্ন লিক হয়ে যেতে পারে, শিক্ষক যখন স্কুলে কোনো প্রশ্ন করবেন সেই প্রশ্ন থেকেও প্রশ্ন লিক করে দিতে পারেন। আরও অনেক কিছু সমস্যা কিন্তু গৃহশিক্ষকতা থেকে আসতে পারে। স্কুলে শিক্ষার্থীদের উপরে নজর ভালো মতো না দেওয়াও হতে পারে। 6 নাম্বার, অবসর গ্রহণের সময়। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষকদের অবসর গ্রহণের বয়স 60 বছর করতে হবে। করতে হবে না, এখন আছে, মনে রাখতে হবে এটা আমরা কোন সময়ের সুপারিশ পড়ছি। এখানে অনেক ধরনের জিনিসই আমরা পাবো যেগুলো কিন্তু বর্তমানে প্রচলিত আছে। কেন প্রচলিত আছে? এই সব কমিশনগুলো রেকমেন্ড করেছিল বলেই কিন্তু পরবর্তীতে সরকার এগুলো ইমপ্লিমেন্ট করেছিল।
7 নম্বর বিনা বেতনে পড়ার সুযোগ। কর্মরত শিক্ষকদের সন্তানেরা যাতে বিনা বেতনে বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে তার সুযোগ সৃষ্টি করতে হবে। 8 নম্বর শিক্ষক প্রশিক্ষণ। সরকার প্রশিক্ষণহীন স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের জন্য 1 বছরের এবং মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের জন্য 2 বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। শিক্ষা শিবির ও বিশেষ বিষয়ের শিক্ষণের জন্য স্বল্পকালীন শিক্ষাক্রমের ব্যবস্থা করতে হবে। এখানে একটু বুঝবেন, এই যে প্রশিক্ষণহীন স্নাতক উত্তীর্ণ, স্নাতক বলতে কলেজ পাশ করে যারা ট্রেনিং নিবে তাদের জন্য 1 বছরের। আগে কিন্তু আমরা কলেজ পাশ করে কোন ট্রেনিংটি নিতাম? বিএড নিতাম। বিএড ট্রেনিং মানে হাই স্কুলের চাকরির জন্য ট্রেনিং করতাম। আগে কিন্তু হাই স্কুলের চাকরির জন্য ট্রেনিং 1 বছর ছিল। আর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী বলতে যারা প্রাইমারি স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত হবে তাদের জন্য কিন্তু 2 বছরের প্রশিক্ষণ ছিল। এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু বর্তমানেও কিন্তু বহাল আছে, কিন্তু 1 বছরের জায়গায় 2 বছর হয়ে গেছে। 9 নাম্বার শিক্ষকের উন্নতি। প্রত্যেক শিক্ষক পাঠ্য বিষয়ের বাইরে বিশেষ শিক্ষা গ্রহণ করবে। তারা এমএড কোর্সে ভর্তি হতে পারে। আমি যেমন এমএড কোর্সটা করেছি, আমি কিন্তু সবই করেছি, এমএড, বিএড, ডিএলএড সবই করেছি আমি। 10 নম্বর স্বল্পকালীন শিক্ষাক্রম। শিক্ষকদের জন্য স্বল্পকালীন শিক্ষা শিবির ও বিশেষ বিষয়ে শিক্ষণের ব্যবস্থা থাকবে। 11 নম্বর প্রবেশন সময়। শিক্ষাপ্রাপ্ত শিক্ষকের জন্য পরীক্ষাধীন কাল বা প্রফেশনাল পিরিয়ডের জন্য সময় হবে 1 বছর। 12 নাম্বার শিক্ষক শিক্ষণ। মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের জন্য 2 বছরের শিক্ষা ব্যবস্থা থাকবে এবং স্নাতকদের জন্য 1 বছরের শিক্ষণ ব্যবস্থা থাকবে। তবে প্রয়োজনে স্নাতকদের জন্য 2 বছরের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রয়োজনে নয়, এখন বর্তমানে বিএডি হোক আর ডিএডি হোক বা ডিএলএডি হোক, 2 জায়গাতেই কিন্তু 2 বছরের ট্রেনিং কিন্তু আমাদের নিতে হচ্ছে। 13 নাম্বার বিভিন্ন কোর্সের ব্যবস্থা। রিফ্রেশার কোর্স ও সংক্ষিপ্ত ইন্টেনসিভ কোর্স চালু করার কথা বলা হয়েছে। শিক্ষিকার সংখ্যা। শিক্ষিকাদের শিক্ষণকাল কমিয়ে শিক্ষিকাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, অন্যথায় স্কুল কলেজে কিন্তু শিক্ষিকাদের পরিমাণ কিন্তু কমে যাবে। শিক্ষকদের ভবিষ্যৎ নিশ্চয়তা। পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও বিমার প্রবর্তন করতে হবে। তাহলে এগুলোই ছিল শিক্ষক সম্পর্কে সুপারিশ। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।